ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসের একটা প্র্যাকটিস সেট সেটা করে নেব। তো সামনেই পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা, তো সেগুলোর প্রিভিয়াস ইয়ার যেমন আমাদের করতে হবে তার সাথে প্র্যাকটিস সেটও করতে হবে। তো আমি প্রথম প্র্যাকটিস সেটটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই প্র্যাকটিস সেটটা করেছি, এই দেখো এই যে লীলা রয়ের বই আছে সেখান থেকে করেছি। এখানে বেশ কিছু প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার সবই রয়েছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এবার প্রথমে আমাদের যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে আমাদের সায়েন্স থেকে কোয়েশ্চেনটা এসেছে। সেটা কি কোয়েশ্চেন? সেটা হলো এই দেখো স্কেলার রাশি সম্পর্কে। তো নিচের কোনটা স্কেলার রাশি সেটা বলেছে। তো অপশনগুলো আছে যেমন ভর, বল, ভরবেগ, ওজন ইত্যাদি। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভর, সেটা আনসার হয়ে যাবে। তো কেন? কারণ স্কেলার রাশি কাকে বলে সেটা জানতে হবে। যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই সেটাই স্কেলার রাশি। যেমন ভর, কোনো একটা জিনিস কিনতে গেলাম, ধর 500 গ্রাম একটা জিনিস কিনলাম, তার তো শুধু মান আছে 500 গ্রাম, কিন্তু কোন দিকে 500 গ্রাম সেটা কোনো অভিমুখ নেই, তার জন্য ভর মাস একটা স্কেলার রাশি। যদি বলে বল, বল ফোর্স, বল একটা স্কেলার না ভেক্টর? বল অবশ্যই একটা ভেক্টর রাশি। কি করে ভেক্টর রাশি হচ্ছে? কারণ তাহলে নিশ্চয়ই বলের মান এবং অভিমুখ দুই আছে এবং ভেক্টর সংযোজনের সূত্র মেনে চলে, তার জন্য। এই দেখো এবার বলের ক্ষেত্রে যদি আমরা বলি, বলের ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে বল F ইকুয়ালস টু ma, এটার দ্বারা প্রকাশ করা হয়। এবার এম মানে কি? এম মানে মাস, মাস তো স্কেলার রাশি, কিন্তু এ মানে কি? অ্যাসিলারেশন বা ত্বরণ। এই যে ত্বরণ, এত সেমি পার সেকেন্ড স্কোয়ার বা না বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। তো ত্বরণের কিন্তু একটা অভিমুখ আছে, তাই বল দুটো রাশির গুণফল, এক মাস আর একটা ত্বরণ। তো যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, তাই একটা স্কেলার আর একটা ভেক্টর, এই দুটোর গুণফল অবশ্যই ভেক্টর হবে, তাই বল একটা ভেক্টর রাশি। বলে এবার ভরবেগ, ভরবেগও এইভাবে। এবার হচ্ছে P ইকুয়ালস টু M ইন্টু ভি, এইভাবে হবে ভরবেগটা করলে পরে। তাহলে ভরবেগ মানে কি? M ইন্টু ভি। এম মানে মাস, এটা স্কেলার, কিন্তু ভি, ভি মানে বেগ। বেগ কত? এত সেমি পার সেকেন্ড বেগ। কোন দিকে? দিক আছে, তার জন্য বেগটা একটা ভেক্টর রাশি। আর একটা স্কেলার একটা ভেক্টর, এই দুটোর গুণফল অবশ্যই ভেক্টর হবে, তাই ভরবেগ একটা ভেক্টর রাশি। এবার ওজন, ওজন হচ্ছে কি? ওজন W ইকুয়ালস টু mg। এম তো স্কেলার, কিন্তু জি অভিকর্ষজ ত্বরণ, জি এর একটা মান এবং অভিমুখ দুই আছে, তার জন্য ওজন একটা ভেক্টর রাশি। এইভাবে বুঝে বুঝে জিনিসগুলো মনে রাখতে হবে। মানে শুধু মুখস্থ করলাম এটা স্কেলার এটা ভেক্টর, কেন? মানে যতটা সম্ভব কেনর উত্তর আমাদের সায়েন্সে পেতে পাওয়ার চেষ্টা করতে হবে। এরপরে আরো কিছু স্কেলার কোয়ান্টিটির উদাহরণ আছে, যেমন তোমার ধরো স্পিড, স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু বললাম ভেলোসিটি সেটা একটা ভেক্টর। ডিস্টেন্স একটা হচ্ছে দূরত্ব, এটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু ডিসপ্লেসমেন্ট সরণ, সরণ হলে তখন আবার ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে। কারণ ডিস্টেন্স মানে দূরত্ব বোঝায়, যে 500 কিমি দূরত্ব হলো, কিন্তু যদি বলা হয় ডিসপ্লেসমেন্ট সরণ, সরণ কত কিলোমিটার হলো এবং কোন দিকে হলো, তাই ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। আবার টাইম, এরিয়া, ভলিউম, ডেন্সিটি, টেম্পারেচার, এগুলো সব স্কেলার কোয়ান্টিটি। এছাড়া ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই যে দেখতেই পাচ্ছ ওয়ার্ক, পাওয়ার এবং এনার্জি, এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। এটা খুব আসে, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এটা স্কেলার কোয়ান্টিটি হলো। এবার এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করলে আরো করা যায়, কারণ শুধুমাত্র এটা এসেছে যে ভর একটা স্কেলার কোয়ান্টিটি, যে কোনো কিছু আসতে পারে, প্রচুর স্কেলার কোয়ান্টিটি আছে, সবগুলো সম্পর্কেই কম বেশি আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কি? সূর্যের মধ্যে যে প্রচুর পরিমাণে আমরা জানি হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেনগুলো দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে, যেমন হাইড্রোজেন 1, 2, 1, 3, এই দুটো যুক্ত হয়ে হিলিয়াম তৈরি হচ্ছে এবং তার সাথে প্রচুর এনার্জি রিলিজ করছে। এই যে প্রক্রিয়া দেখো, সংযোজন, দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে তারপরে তো হিলিয়াম তৈরি হচ্ছে, তাই নিউক্লিয় সংযোজন, বা ইংলিশে এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। সেটাই হচ্ছে সূর্যের অভ্যন্তরে শক্তির উৎস হলো। এইবারে দুটো ছোট মৌলের পরমাণু বা অপেক্ষাকৃত হালকা মৌলের পরমাণু যুক্ত হয়ে একটা ভারী মৌলের পরমাণু উৎপন্ন করছে। এবার নেক্সট আছে নিউক্লিয় বিভাজন। বিভাজন মানে কি? একটা ভারী মৌলের পরমাণু, ধরো রেডিও অ্যাক্টিভ একটা অ্যাটম, ধরো ইউরেনিয়াম, সেটা বিভাজিত হচ্ছে, হওয়ার পরে দুটো ছোট ছোট মৌলের পরমাণু উৎপন্ন হচ্ছে, সেটা নিউক্লিয় বিভাজন। এই যে তাহলে টপিক পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি কি পড়তে হবে? ওই যে রাশি, স্কেলার ভেক্টর পড়তে হবে, তারপর নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন ডিটেলসে পড়তে হবে। তারপর নেক্সট, মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না। কার মধ্যে নিউট্রন থাকে না? যেমন আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? একটা পরমাণুর যে নিউক্লিয়াস, ধরো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ প্রোটন থাকবে এবং নিস্তড়িত নিউট্রন থাকবে।
তাকে কেন্দ্র করে বাইরের দিকে নেগেটিভ ইলেকট্রন ঘুরে বেড়াবে, তাই তো? এটাই তো নিউক্লিয়াস। প্রোটন, নিউট্রন, পজিটিভ প্রোটন আর নিস্তড়িত নিউট্রন, এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে, এটা তো নিউক্লিয়াস। এবার যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, এবার যতগুলো প্রোটন থাকে একটা পরমাণু নিউক্লিয়াসে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে, তাহলে প্লাস মাইনাস মিলে নিউট্রাল হয়ে যাচ্ছে। দেখো যে যতগুলো প্রোটন ততগুলো নিউট্রন। এবার নেক্সট কোয়েশ্চেনটা কি আসছে যে কার মধ্যে নিউট্রন থাকে না। এই দেখো হাইড্রোজেন 1 তার মধ্যে একটাই প্রোটন, এই প্রোটনটা এটা পরমাণু ক্রমাঙ্ক বলে, আর এটা উপরেরটা ভর সংখ্যা, তাহলে একটাই প্রোটন, সেটা উপরে প্রোটন থাকছে, কিন্তু নিউট্রন 0, নিউট্রন থাকছে না। এছাড়াও এটা কিন্তু হাইড্রোজেনের যে আইসোটোপ আছে সে প্রোটিয়ামের কথা বলছি। তো যখন ডয়টেরিয়ামের কথা আসবে, হাইড্রোজেন 1-2 বা ট্রিটিয়াম হাইড্রোজেন 1-3, তো সেক্ষেত্রে কিন্তু নিউট্রন থাকবে। যেমন ধরো 1-2 এর মধ্যে প্রোটন আর নিউট্রন কত? প্রোটন তো একটা, এই এক এখানে গেছে, তো 1 প্লাস বাদ বাকি 1, তাহলে নিউট্রন 1। আবার হচ্ছে ট্রিটিয়ামের ক্ষেত্রে 1-3, তার মানে একটা প্রোটন, আর তাহলে নিউট্রন কত? 2টা নিউট্রন। এরকম আসতেই পারে, মানে যে কোনোভাবেই আসতে পারে। সায়েন্স তাই, শুধু একটা কোশ্চেন পড়ে গেলাম মুখস্থ করলাম তা না, ওই রিলেটেড কি কোশ্চেন আসতে পারে, তো বিষয়টাকে বুঝতে হবে আমাদের আগে। এবার নেক্সট কোশ্চেন যেমন খুবই কমন কোশ্চেন, এটা মোটামুটি সবারই জানা, যে হচ্ছে যারা হিস্ট্রি পড়েছো আর বিসিএস বলো, মানে আমি যেমন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, এরকম যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের তো মানে বলে হিস্ট্রি গুলে খেতে হয়, এই আর কি। তো হিস্ট্রি গুলে খেতে যেতে হলে আমাদের অবশ্যই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা পড়তেই হবে। আর কংগ্রেসের প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিল এটা জানতেই হবে, মানে খুব বিসিএস এর খুব ফেভারিট কোশ্চেন, সেটা হচ্ছে লর্ড ডাফরিন। এখানে যে ভাইসরয়গুলো আছে প্রত্যেকটা ভাইসরয় সম্পর্কে জানতে। আচ্ছা, কংগ্রেস কে তৈরি করেছিলেন? আইএনসি তৈরি করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, ওনার মাথা থেকে বেরিয়েছিল আইএনসি বিষয়টা, হলো অ্যালান অক্টোভিয়ান তৈরি করলো। এবার আরেকটা কোশ্চেন আসে, সেটা খুব ফেমাস, সেটা হলো কংগ্রেসের যে অধিবেশন ছিল না, ফার্স্ট অধিবেশন হয়েছিল, তো সেটা কোথায় হয়েছিল? বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম কংগ্রেসের অধিবেশন হয়েছিল। কবে? 1885 সালের ডিসেম্বর, সম্ভবত 28 ডিসেম্বরের হবে এই সময়টা। তাহলে কংগ্রেসের ফার্স্ট অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে। এটা আরেকটা কোশ্চেন বেরিয়ে গেল। আর সেই সময় কে ছিলেন? সেই সময় কার সভাপতিত্ব হয়েছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। হলো কংগ্রেস সম্পর্কে এই হিস্ট্রিতে অনেক কোশ্চেন পড়তে হবে। এবার আমরা একটু জানার চেষ্টা করি, সেটা যে ভাইসরয় লর্ড ডাফরিনের সময়কালটা কি ছিল, এটাও কিন্তু আমরা কিভাবে করব। কখনোই পড়বো না যে কংগ্রেস প্রতিষ্ঠাকালে লর্ড ডাফরিন এইভাবে মুখস্থ করে পড়বো না। আমাদের ক্রনোলজিক্যালি সমস্ত যে গভর্নর জেনারেল, তারপরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তারপরে যে ভাইসরয়, এই যে পরপর পদগুলো আসলো সেগুলো ক্রনোলজিক্যালি আমাদের বেশিরভাগই মনে রাখার চেষ্টা করতে হবে। মানে যেমন এখানে দেখো যে লর্ড ডাফরিনের বিষয়টা কি দেখছি, উনি ছিলেন হচ্ছে 1884 থেকে 1888 পর্যন্ত, 1884 থেকে 88 পর্যন্ত। তার মানে এর মধ্যেই নিশ্চয়ই কংগ্রেসের প্রতিষ্ঠাটা চলছে, মানে প্রতিষ্ঠা এই সময়টা পড়ে যায়। কারণ কি? কারণ কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে কবে? কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে আইএনসি 1885। এই যে লর্ড ডাফরিন ছিল 1884 থেকে 88, তার মানে এই সময়কালের মধ্যে 85 পড়ছে। তো আমরা যদি ভাইসরয়ের সময়কালটা জানি তাহলে যে কোনো ঘটনা বলে দিতে পারবো যে এটা কোন ভাইসরয়ের আমলে হয়েছে বা কোন গভর্নর জেনারেল আমলে হয়েছে। লর্ড কার্জন ইনি ছিলেন হচ্ছে 1899 থেকে 1905 এই সময় পর্যন্ত, 1905 পর্যন্ত। 1905 কি বঙ্গভঙ্গের সাথে জড়িত। এবার যদি বলে তোমাকে বঙ্গভঙ্গ কার আমলে হয়েছিল, 1905 হয়েছিল। আর লর্ড কার্জনের সময়কালও তার জন্য নিশ্চয়ই লর্ড কার্জন ছিলেন। এইভাবে পড়তে হবে জিনিসগুলো, আমি এভাবে পড়ি। এবার লর্ড ক্যানিং এর সময়কালটা, কিংবা লর্ড ডালহৌসির সময় যদি বলে, লর্ড ডালহৌসি কবে থেকে কবে ছিলেন? 1848 থেকে 1856 পর্যন্ত ছিলেন। তো এর মধ্যে বিখ্যাত প্রচুর ঘটনা ঘটে গেছে। পাঞ্জাব দখল করলো 1849-এ, 1848-এ সত্যবিলোপ নীতির মাধ্যমে সাঁতারা দখল করলো, এরপর পরে নাগপুর, ঝাঁসি সব দখল করলো, অনেক কিছু হয়েছে। রেল লাইন সবকিছু, এটা মানে পিএসসির মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে রেল লাইন, সেটাই এক সময় মানে প্রতিষ্ঠাকালে সে সময় কে ছিলেন, সেটা লর্ড ডালহৌসি। রেল, টেলিগ্রাফ সবকিছু। লর্ড ক্যানিং এর সময়কালটা কি ছিল? 1856 থেকে 1862। এখানে আমার ভাগ আছে 1856 থেকে 1858। এই যে আমি বললাম গভর্নর প্রথমে ছিল, তারপর গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এম করে করে আসছে। তো 1856 থেকে 1858 পর্যন্ত লর্ড ক্যানিং ছিলেন। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে ছিলেন লর্ড ক্যানিং, এটাও আসে। তারপরে যখন 1858-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসলো, সেই সময়টায় তিনি ভাইসরয় পদটা আনলো, ব্রিটিশ ক্রাউনের হাতে যখন ক্ষমতা চলে গেল।
তো তখন 1858 থেকে 1862 পর্যন্ত আবার লর্ড ক্যানিং কি ছিলেন, ভাইসরয় ছিলেন। তাহলে যদি বলে যে সিপাহী বিদ্রোহের সময় কে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, তাহলে সিপাহী বিদ্রোহ কবে হয়েছে আমরা জানি 1857, সবাই জানি। তাহলে সেই যদি আমরা এই লর্ড ক্যানিং এর সময়কালটা জানি 56 থেকে 58 এই সময়টা, তাহলে আমরা বলে দেবো যে লর্ড ক্যানিং ছিল। এইভাবে বিষয়গুলো পড়তে হবে। তো আমি বিশেষ করে মানে যখন আমি আইএনএম পড়তে যাই সে সময় আমি প্রথম যে চ্যাপ্টারটা পড়ি সেটা হলো এই যে গভর্নর জেনারেল ভাইসরয়ের চ্যাপ্টারটা। তাহলে পড়লে পরে তারপরে আমার গোটা আইএনএমটা একটুখানি মনে হয়ে যায়। এবার তোমরা এক একজন হয়তো এক একভাবে পড়ো। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? দেখো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। এটাও পিএসসির খুব মানে ফেভারিট কোশ্চেন। উইলিয়াম জোন্স তৈরি করেছিলেন। তো কবে তৈরি করেছিলেন? 1784 সালে। তো 1784-এ এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। প্রথমে তো এটা তৈরি করলেন, তারপরে মানে অরিয়েন্টাল লিটারেচার সেটাকে প্রচার করার জন্য আরো এই বিষয়টার জন্য। আর হচ্ছে তারপরে কিন্তু এশিয়াটিক সোসাইটি হিসেবে প্রতিষ্ঠা হলো। তারপরে নাম ধীরে ধীরে চেঞ্জ হলো, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এইভাবে নাম চেঞ্জ হলো। তারপর আবার এশিয়াটিক সোসাইটিতেই আসলো। তো তোমরা কখনো ঘাবড়াবে না যদি বলা হয় এশিয়াটিক সোসাইটি না বলে যদি বলে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, সেটাও কিন্তু স্যার উইলিয়াম জোন্স হবে, কারণ নামটা চেঞ্জ হয়েছে পরবর্তীকালে, জিনিসটা কিন্তু একই রয়েছে। রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলকে তৈরি করেন, সেটাও স্যার উইলিয়াম জোন্স। এবার নেক্সট, কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোনটি অতিক্রম করেনি? এবার কর্কটক্রান্তি রেখা মানে কি? ট্রপিক অফ ক্যান্সার। এবার কোন রাজ্য? এবার এইটাও যেমন ভূগোলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ট্রপিক অফ ক্যান্সার কোনটা? 23.5 ডিগ্রি নর্থকে আমরা, নর্থ ল্যাটিটিউডকে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। কোন রাজ্যের মধ্যে গেছে একদম মুখস্থ থাকতে হবে এটা, পরপর ম্যাপ মানে ম্যাপ ভিজুয়ালাইজ করে, শুধু মুখস্থ ওইভাবে মুখস্থ না, মানে ম্যাপ দেখে দেখে বারবার করে পড়ে এটা মনে রাখতে হবে কর্কটক্রান্তি রেখার বিষয়টা। 8টা স্টেট আমি পরপর বলে যাচ্ছি: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় মানে চোখ বন্ধ করে করে, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, আর গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই 8টা স্টেটের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার অপশন অনুযায়ী দেখো, মিজোরাম আছে, ত্রিপুরা মধ্যে, ওড়িশাটা বললাম না আমি, তার মানে ওড়িশার মধ্যে দিয়ে যায়নি। তো শুধু 8টা স্টেট পড়লে হবে না, যদি বলে কতগুলো কান্ট্রির মধ্যে দিয়ে গেছে ট্রপিক অফ ক্যান্সার, 17টা দেশের মধ্যে দিয়ে গেছে। যদি বলে ওয়েস্ট বেঙ্গলের কটা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে ট্রপিক অফ ক্যান্সার, তখন আমরা কি বলবো? ওয়েস্ট বেঙ্গলে 5টা ডিস্ট্রিক্ট। কি ডিস্ট্রিক্ট? যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আগে বর্ধমানই ধরতো, আর নদিয়া। এই 5টা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। এদের আবার কোন জায়গার মধ্যে দিয়ে গেছে এগুলো আরো ডিটেলসে হলে পড়তে হয়। আর হচ্ছে মাহি নদী, সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারকে কিন্তু 2বার ক্রস করেছে, এটা আমাদের জানতে হবে। হয়ে গেল। এবারে নেক্সট, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর বলেছে, তো পৃথিবীর দীর্ঘতম, আমরা জানি যে ভারতের দীর্ঘতম নদী কি? গঙ্গা, 2525 কিমি। যদি পৃথিবীর বলে নীলনদ, আমরা মানে মিশরের নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী, 6650 কিমি। আর এই ইজিপ্ট শহরটাকে সেটা গিফট অব দ্য নাইল বলা হয়, নীলের গিফট বলা হয়। কেন? কারণ যদি নীলনদ ইজিপ্টের লাইফলাইন অফ ইজিপ্ট, লাইফলাইন বলা হয়, মানে ইজিপ্টটা হচ্ছে নীলনদের একটা লাইফলাইন। যেমন তোমার ধরো এই যে যদি ইজিপ্টের মধ্য দিয়ে নীল নদীটা না যেত, নীলনদ যদি না যেত, তাহলে ইজিপ্ট একটা ডেজার্টে পরিণত হতো। তার জন্য গিফট অব দ্য নাইল বলা হয় ইজিপ্টকে। এবার যদি বলা হয় লংগেস্ট, বললাম এটা দীর্ঘতম নদী। যদি বলা হয় লার্জেস্ট রিভার কোনটা, তখন হবে আমাজন। এই যে আমাজনের রেইন ফরেস্ট আমরা সবাই জানি, লার্জেস্ট সবচেয়ে বড় নদীর নাম, সেটা হচ্ছে লার্জেস্ট রিভার বলে আমাজন। সেটা কোথায় অবস্থিত? আমাজন হচ্ছে সাউথ আমেরিকাতে অবস্থিত, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, যেটা ব্রাজিলের আমাজন ফরেস্ট বলে, মেনলি ব্রাজিল, আরও আছে অনেক, তার সাথে আমাজন হচ্ছে লার্জেস্ট রিভার হলো। এইবারে নেক্সট আরেকটা কোশ্চিন, আর যে নীলনদ তো আফ্রিকাতে অবস্থিত, নর্থ ইস্ট আফ্রিকা। ভারতের রিজার্ভ ব্যাংক, এই প্র্যাকটিস সেটটা করতে আমার ভীষণ ভালো লাগছে, কারণ এইখানে পিএসসির যে ফেভারিট কোয়েশ্চেন সেই টপিকগুলো এখানে তুলে ধরেছে, মানে রিলেভেন্ট কোয়েশ্চেনগুলো। খুব সহজও না আমার মনে হচ্ছে, আবার খুব কঠিনও না, কিন্তু রিলেভেন্ট কোয়েশ্চেনগুলো।
ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংক এই মানে প্রথমে আমরা যদি ইকোনমিক্স পড়ি তাহলে প্রথম চ্যাপ্টার যেটা পড়বো সেটা হলো রিজার্ভ ব্যাংক। তাই রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1 এপ্রিল 1935-এ প্রথম রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছিল, যেটাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আর রিজার্ভ ব্যাংক যদি বলে ন্যাশনালাইজড কবে হয়েছিল, দেখো এখানে 1949 এটা একটা অপশন আছে, সেখানে ন্যাশনালাইজড হয়েছিল। প্রথমে তো প্রাইভেট ব্যাংক হিসেবে তৈরি হলো হিল্টনিয়ান মানে কমিশনের সুপারিশে 1935-এ। তারপরে যখন ন্যাশনালাইজড হয়ে গেল, গভর্নমেন্টের হাতে আসলো, সেটা 1 জানুয়ারি 1949-এ রিজার্ভ ব্যাংক ন্যাশনালাইজড হয়েছে। রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরকে ওয়ে স্মিথ, প্রথম ইন্ডিয়ান গভর্নরকে সিডি দেশমুখ, এরকম হাজারো কোয়েশ্চেন আছে। রিজার্ভ ব্যাংকের মেন কাজ কি, প্রচুর প্রচুর কোয়েশ্চেন আছে রিজার্ভ ব্যাংক থেকে। প্রথমে তো কলকাতাতে তৈরি হয়েছিল রিজার্ভ ব্যাংকটা, এবার তারপরে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টারটা শিফট করা হলো 2 বছর পর মুম্বাই 1937-এ। আর এবার নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে জাতীয় ডাক্তার দিবস। ডাক্তার দিবসটা আমাদের কবে পালন করা হয়? তো জাতীয় ডাক্তার দিবস যেটাকে বলা হয় ন্যাশনাল ডক্টরস ডে, সেটা পালন করা হয় 1 জুলাই। 1 জুলাই ন্যাশনাল ডক্টর দিবস। মানে যে কোনো ডে যখন পালন করা হয় আমাদের জানতে হবে যে কেন ওই দিনই ডাক্তার দিবস। নিশ্চয়ই কোনো ডাক্তারের কোনো বিষয় আছে। এখানে ডক্টর বিধানচন্দ্র রয়, ওনার বার্থডে অনুযায়ী 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়, এটা জানতে হবে। বিধানচন্দ্র রয় যিনি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 2nd চিফ মিনিস্টার ছিলেন সম্ভবত। আমি গল্প শুনেছি মানে আমার বাবার মুখ থেকেই, মানে বাবারাও শুনেছেন নাকি, মানে এমন একজন ডাক্তার ছিলেন মানে মানে একটু বেশি করে হয়তো বলতেন, বলে দূর থেকে রোগীকে দেখেই বলে দেবে যে রোগীর কি রোগ হয়েছে, এমনই ডাক্তার। তো ওনার নাম অনুযায়ী হয়েছে ন্যাশনাল ডাক্তার্স ডে 1 জুলাই আমাদের। তার মানে কি বুঝতে পারছি, এবার যখন স্ট্যাটিক জিকে টপিক থেকে ইম্পর্টেন্ট ডে গুলো পড়তে হবে। এবার সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের বাসিন্দা ছিল? সুন্দর পিচাই গুগলের সিও সুন্দর পিচাই, মানে ভীষণ আমরা সবার আমাদের মধ্যে একটা ক্রেজ কাজ করে সুন্দর পিচাইকে নিয়ে। তো সুন্দর পিচাই হচ্ছে তামিলনাড়ুর মাদুরায় জন্মগ্রহণ করে। কোথায়? তামিলনাড়ুতে জন্মগ্রহণ করছে। এটা একটু কেমন কোয়েশ্চেন, মানে সবগুলো সাউথে জানি, এবার মানে গুলিয়ে যাবে যদি আমি এক্স্যাক্ট না জানি। তাই সুন্দর পিচাই তামিলনাড়ুর মাদুরায় জন্মগ্রহণ করেছেন। এবার নেক্সট, ল্যান্ড অফ কেকস বলা হয় কাকে? ল্যান্ড অফ কেকস, কেকের শহর, কাকে বলা হয়? স্কটল্যান্ড। কেক স্কটল্যান্ড, দেখো উচ্চারণে কিন্তু অনেকটা মিল আছে। কেন? কারণ এখানে ওটমিল উৎপন্ন হয় প্রচুর, আর ওটমিল কেকটা এখানকার বিখ্যাত। এবার নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? পঞ্চায়েতি রাজ নেই। নাগাল্যান্ড নেই, এভাবে মনে রাখবো। নাগাল্যান্ড নেই, নাগাল্যান্ড, মেঘালয় আর মিজোরাম। অর্থাৎ NM², এভাবে মনে রাখতে পারো। নেই, পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই কোথায়? নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম। NM², এখানে পঞ্চায়েত রাজ নেই। আর ইউনিয়ন টেরিটরি যদি বলে কোন ইউনিয়ন টেরিটরিতে পঞ্চায়েত রাজ নেই, বোঝা যাচ্ছে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি যেটা দিল্লিতে পঞ্চায়েত রাজ নেই। তাহলে এই 4টা জায়গায় 3টা স্টেট এবং একটা ইউনিয়ন টেরিটরিতে পঞ্চায়েত রাজ নেই। এবার নেক্সট কিছু অঙ্ক, তো অঙ্ক নিয়ে আমি এখন কিছু বলছি না, শুধু জিকে গুলোই আলোচনা করছি। অঙ্ক পরে 25টা অঙ্ক যেগুলো সেগুলো করে নেব। এই দেখো এগুলো অঙ্কগুলো সহজে দিয়েছে, মানে করার মতো, বেশিরভাগ, সব না পারলেও অনেকটাই করা যাবে। এবার নেক্সট হচ্ছে এই যে এটা একটা কোয়েশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে ফিজিক্স থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে। তো 25 কিলোগ্রাম ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজন বল মানে কি? বল মানে এই যে একটা ফর্মুলাটা আমাদের জানতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে বলের ক্ষেত্রে যদি বলে তাহলে F = ফোর্স, F = m, মাস ইন্টু ত্বরণ। এমটা কত? 25 কিলোগ্রাম ইন্টু ত্বরণ মানে 5, 25, 125। আর বল যদি বলেছে তাহলে দেখো 125 দুটো অপশন, তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে অপশন দিয়েও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করতে পারি যে কোনো কিছু। দেখো দুটো 125, সে একটা স্যার বলেছিল আমাদের যে দুটোই কিন্তু একই অপশন, টাইন আর নিউটনের মধ্যে পার্থক্য। তাহলে কি হবে উত্তরটা? এখানে যেহেতু কিলোগ্রাম দিয়েছে, মানে SI ইউনিট দিয়েছে, কিলোগ্রাম তার মানে কি SI ইউনিট দিয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে বলের SI ইউনিট লাগে, বলের SI ইউনিটকে নিউটন। তাহলে আনসার হয়ে গেলে 125 নিউটন। এইভাবে আমাদের করতে হবে, একটু বুঝে সময় নিয়ে মাথা খাটিয়ে সব করতে হবে, খুব সহজ। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, SI ইউনিট হচ্ছে হার্জ। এই যে ওয়েভ ধরো এখান থেকে এতটা আসছে, সেটা হচ্ছে 1 সাইকেল মানে 1 হার্জ। এই যে এখানে 0 থেকে শুরু করছে, ওপরে উঠছে, আবার নিচে নামছে, নেগেটিভ দিকে যাচ্ছে, আবার 0-তে হয়ে যাচ্ছে। এই 1 সাইকেল কমপ্লিট করতে 1 হার্জ।
কম্পাঙ্ক হচ্ছে নাম্বার অফ অসিলেশন প্রডিউসড ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন তৈরি হয় সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আর কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এসআই ইউনিট অবশ্যই। সেকেন্ড তোমরা এগুলো সবই জানো, সেকেন্ড কার সময়ের একক, সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের একক, কেজি নিউটন কার। এবার নেক্সট, তার মানে ইউনিটগুলোর দিকে আমাদের জোর দিতে হবে। এবার নেক্সট, এই কোশ্চেনটা আমার খুব ভালো লাগলো, মানে অজানা এবং ভালো লাগলো বিষয়টা, মানে এখনকার জন্য রিলেভেন্ট। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিসিএসে এআই নিয়ে এসেছিল লাস্ট বার, যেবার মেন্স দিলাম আমি 22-এর মেন্সটা, সেখানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সেটা যেমন মানে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তেমন বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি কে প্রথম ব্যবহার করেন? জন ম্যাকার্থি। মানে এটা সবই আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খেলা, মানে রোবট উৎপন্ন হচ্ছে, যাই হোক না কেন সবই কিন্তু এআই দিয়ে তৈরি হচ্ছে। এইবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা মাথায় করে রাখবো, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই দুনিয়া এখন। জন ম্যাকার্থি, এইভাবে মনে রাখতে পারো। এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন 1956-এ। হলো। এবার নেক্সট, নিম্নলিখিত কোনটি মহাকবি কালিদাস লেখেননি? এর মধ্যে বলছে কোনটি কালিদাসের লেখা নয়। তাহলে কালিদাস কোনটা লেখেনি দেখি। কালিদাসের লেখাগুলো আমরা মনে করি শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম বলে না, তারপরে মালবিকা অগ্নিমিত্র, মালবিকার অগ্নিমিত্র প্রেম কাহিনী, তারপর এখানে আর কি মেঘদূতম, কুমার সম্ভবম, ঋতুসংহার, সবই মহাকবি কালিদাসের লেখা। তো কালিদাস কার কোর্টে ছিলেন বলতো? চন্দ্রগুপ্ত টু এর কোর্টে যে 9 জন ছিলেন তার মধ্যে একজন ছিলেন হচ্ছে মহাকবি কালিদাস। তো এখানে কোনটা লেখেননি? উত্তর রামচরিতম। এটা কালিদাস উত্তর রামচরিতম কে লিখেছে? ভাবাভূতি উত্তর রামচরিতম লিখেছেন। ভাবাভূতি উত্তর রামচরিতম, এটা জানতে হবে। শুধু এটা লেখেননি বললাম কালিদাস, ওই করে ছেড়ে দিলে হবে না, সব অপশনকে ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। সেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থাক কিংবা যে কোনো মানে আমি টেস্ট পেপার সলভ করতে যাই, প্র্যাকটিস সেট করি, যাই করি না কেন। উত্তর রামচরিতম কে লিখেছেন? ভাবাভূতি এটা লিখেছেন। হলো। ওই রামায়ণ বাল্মীকির উত্তরাখণ্ডের যে নিয়ে কাহিনী নিয়ে লিখেছেন উত্তর রামচরিতম। এবার কোন মুঘল শাসক জিন্দাপীর নামে পরিচিত? জিন্দাপীর আমরা সবাই জানি ঔরঙ্গজেবকে বলা হয়, অনেকটা মানে সিম্পল লিভিং এবং হাই থিঙ্কিং, পীরদের মতো জীবন কাটাতেন হয়তো, তার জন্য জিন্দাপীর বলা হয়। ধর্মে খুব রিলিজিয়াস পার্সন ছিলেন। ঔরঙ্গজেবকে আর কি বলা হয়? আলমগীর বলা হয়, কিন্তু মানে কনকোয়ারার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে জয় করে নেবে এরকম একটা বিষয় ছিল ওনার মধ্যে। তাই জিন্দাপীর হচ্ছে বলা হয় ঔরঙ্গজেবকে, যা আলমগীরও বলা হয়। ঔরঙ্গজেবের শাসনকাল যেমন আমার মানে সবার লাস্টে যে পাওয়ারফুল যে মোগল ছিল তাদের মধ্যে সবার লাস্ট কিন্তু ঔরঙ্গজেবই ছিলেন। তো তিনি ছিলেন 1658 থেকে, মানে শাহজাহানের ছেলে ছিলেন তিনি, 1658 থেকে 1707 পর্যন্ত। আর এটা হচ্ছে মুঘলস, যে সেই মুঘলগুলো আকবর, জাহাঙ্গীর, শাহজাহান সব সম্পর্কে খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। নেক্সট, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? এই কোয়েশ্চেনটা আসে কিন্তু, মানে কোনটা কোন নদীর তীরে, বিশেষত লখনৌটা এসে প্রিভিয়াস ইয়ারে। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। গোমতী নদীটা কিসের, কার? গঙ্গার উপনদী হচ্ছে গোমতী। লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। আর গোমতী এমন একটা নদী, একমাত্র নদী, উপনদী গঙ্গার, যেটা হচ্ছে ভূমি থেকে উৎপন্ন হয়েছে। তাই লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ইউপির ক্যাপিটাল। আর যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, প্রচন্ড দূষিত। তারপরে মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত। তারপরে যদি বলে গঙ্গা নদীর তীরেও অবস্থিত। একটা লার্জেস্ট শহর কোনটা? সেটা হচ্ছে কিন্তু কানপুর, উত্তরপ্রদেশের কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। পাটনা মানে বিহারের পাটনা। যদি বলা হয় যে কোন রাজ্যের রাজধানী গঙ্গা নদীর তীরে অবস্থিত, তখন বলা হবে হচ্ছে পাটনা। বিহারের রাজধানী পাটনা, গঙ্গা নদীর তীরে অবস্থিত। যদি বলা লার্জেস্ট সিটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, তখন হয়ে যাবে কানপুর। আর গন্ডক নদীর তীরে অবস্থিত কোন শহর? বিহারের হাজিপুরটা গন্ডক নদীর তীরে অবস্থিত। এবার নেক্সট, ভারতের একমাত্র স্থান যেখানে কেশর তৈরি হয়। কেশর মানে কি? কেশর মানে আমরা সবাই জানি স্যাফরন, যা দাম বাপরে বাপ। সেই হচ্ছে কেশর তৈরি হচ্ছে কেশর টি। আমি কখনো খাইনি, মানে বাপ ওগুলো তো বড় লোকের মনে হয় আমার, স্যাফরন পাওয়াই মুশকিল। তো স্যাফরনটা জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীর কোথায়? ক্যারোয়া হাইল্যান্ড, যেটা সেখানে এই স্যাফরনটা কালটিভেট হয়। জম্মু কাশ্মীর তো এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। আর মিশ্র অর্থনীতির অর্থ কি? কাকে বলা হয়? মিক্সড ইকোনমি, মানে সব হবে, যেখানে পাবলিক এবং প্রাইভেট সেক্টর এই দুটো একসাথে সহাবস্থান, সরকারি এবং বেসরকারি খাতের সহাবস্থান। মিক্সড ইকোনমি সেটা হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, সেখান থেকে এসেছিল, মানে 1956-এ।
হচ্ছে সেটা হচ্ছে মিক্সড ইকোনমি কনসেপ্টটা এসেছিল। আর তোমরা সবাই জানো যে 5 ইয়ার প্ল্যান, সেখানে শিল্পের দিকে মহালনবিশ মডেল, শিল্পের দিকে জোর দেওয়া হয়েছিল। ডাবল ফল্ট সেটা কোন খেলার সাথে জড়িত? ডাবল ফল্ট, অনেক ফল্ট করেছে, ডাবল ফল্ট করেছে, টেনিস, তাই টেনে নিয়ে আয়, এরকম একটা ভাবে মনে রাখতে পারি। কারণ কি সত্যি কথা বলতে খেলা টেলা এইসবে না আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, দেখিও না, আর ওর জন্য কোনো লজিক অত খুঁজে পাই না। তা ডাবল ফল্ট এই খেলাটা কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে টেনিস। এরকম বিভিন্ন টার্ম আছে যেগুলো আসে মিসলেনিয়াসে পার্টিকুলারলি, যে এইটা কোন কোন খেলার সাথে, যেমন লাভ একটা দেখলাম, সেটা ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের প্রতি একটা লাভ আছে, লাভ ব্যাডমিন্টন, ডাবল ফল্ট টেনিস। এবারে হচ্ছে রেড ক্রস, রেড ক্রসের সদর দপ্তর কোনটা? রেড ক্রসের সদর দপ্তর সেটা হচ্ছে জেনেভা, জেনেভাতে রেড। এই যে দেখো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কিন্তু বলতে বলতে অনেকগুলো কোয়েশ্চেন হয়ে গেল। এবার রেড ক্রস সম্পর্কে পড়বো, সেটা রেড ক্রসের সদর দপ্তর কোথায়? রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে। তো এই যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স যেগুলো আছে, সেই হেডকোয়ার্টার্সগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, যে কোনো কিছুর হেডকোয়ার্টার্সগুলো। আর এটা একটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন রেড ক্রস, আর এটা তৈরি হয়েছিল 1863-তে, 1863-তে রেড ক্রস তৈরি হয়েছিল। তার হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডের। এবার নিউ ইয়র্কে কোথায় কার কার হেডকোয়ার্টার? যেমন ইউনাইটেড নেশন রেটের যাই থাকুক না কেন, আমি তো বেশিরভাগই নিউ ইয়র্ক দিয়ে দিই, কারণ মোর দ্যান 90% হচ্ছে সেটা হচ্ছে নিউ ইয়র্কেই সদর দপ্তরে। ওয়াশিংটন ডিসিতে কার হেডকোয়ার্টার? IMF আর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেটা, সেটা। ব্রাসেলে কোথায়? ব্রাজিলের যে ব্রাসিলিয়া, সে ব্রাসেলে হেডকোয়ার্টার ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলসে। এরকম প্রচুর হেডকোয়ার্টার্স আছে, যদি পারি একদিন মানে ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার্স নিয়ে আলোচনা করবো। এর আগে আমার নোট করা ছিল, এগুলো খুঁজতে হবে কোথায় আছে। এবার কমলা লেবুর শহর কাকে বলা হয়? নাগপুর। নাগপুরকে বলা হয় কমলা লেবুর শহর, অরেঞ্জ সিটি। কমলা লেবু বলে না, নাগপুরের কমলা বিখ্যাত। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন কে? মানে চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার সভাপতি কি? রাজ্যসভাতে গেলে ভাইস প্রেসিডেন্টের কথা, মানে ভাইস প্রেসিডেন্ট। সেটা কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 64 অনুযায়ী যে রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। এবারে অঙ্ক আছে বেশ কিছু, তারপরে আরেকটা কোশ্চেন। আমি আসলে এটা পরীক্ষা দিয়েছিলাম, দিয়ে এই যে কিলো, এটা ভুল করেছিলাম, তাই কাটা চিহ্ন দেওয়া আছে, মানে এক্সাম দিয়ে দেখেছিলাম, তারপরে এগুলোকে অ্যানালাইসিস করেছি। কিলোওয়াট আওয়ার কিসের একক? কিলোওয়াট আওয়ার কিসের একক? যেমন বলের একক না, বলের একক নিউটন, ডাইন হবে না। তারপর ক্ষমতার একক ওয়াট, তারপর জুল পার সেকেন্ড, ক্ষমতার এককও হবে না। আর কি? ভর আর বেগের সমন্বয় যেটা, যেমন ভর এত কিলোগ্রাম ভর, তার মানে কেজি মিটার পার সেকেন্ড হবে নিশ্চয়ই ভর বেগের, এটাও হবে না। তাহলে পড়ে থাকলো কে? পড়ে থাকলো হচ্ছে এনার্জি। এনার্জির একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। আর ইলেকট্রিক্যাল এনার্জি, আর এনার্জি মানে কি? পাওয়ার ইন্টু টাইম, সেটাই। তাহলে পাওয়ারের একক কত? ওয়াট। আর কিলোওয়াট মানে কি? কিলোওয়াট মানে হচ্ছে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, এরকম। তো কিলোওয়াট আওয়ার হচ্ছে এনার্জির একক, ব্যাস 1 কিলো। আবার এনার্জির একক আরো যদি বলে জুলও কিন্তু এনার্জির একক হয়। কিলোওয়াট আওয়ার এনার্জির একক, তারপর জুলটা এনার্জির একক। নেক্সট, এলপিজির মুখ্য উপাদান কি? এলপিজির মুখ্য উপাদান হচ্ছে বিউটেন। সবই কিন্তু হবে, প্রপেনও এলপিজিতে থাকে। এই যে এলপিজির মধ্যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেই এলপিজির মধ্যে প্রপেনও থাকে, কিন্তু মুখ্য মেন উপাদান, ভারতে মেন উপাদান কিন্তু বিউটেন, প্রপেন, বিউটেন, আইসোবিউটেন, এই সমস্ত কিছু থাকে এলপিজিতে। আর একটা জিনিস থাকে এলপিজিতে, মানে গ্যাস সিলিন্ডার যাতে ফেটে গেলে তো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য কি হয়, একটা মানে ইথাইল মার্ক্যাপটান দেওয়া থাকে, এখানে একটা গ্যাস দেওয়া থাকে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে। যদি ধরো গ্যাসের সিলিন্ডারটা খোলা আছে বাই চান্স, তাহলে এটা একটা পাঞ্জেন্ট, এটা একটা স্মেল হয়, মানে পচা বাঁধাকপির মতো একটা গন্ধ হয় ইথাইল মার্ক্যাপটানের। তো তখন বুঝতে পারি যে না, গ্যাসের সিলিন্ডারটা খোলা আছে, কারণ বাই চান্স খোলা থাকতে আগুন দিলেই তো আগুন লেগে যাবে। যদি বলা হয় যে এলপিজিটা গ্যাস সিলিন্ডারটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য কি দেওয়া হয়? ইথাইল মার্ক্যাপটান দেওয়া হয়, এটা মনে রাখবে। নেক্সট, পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কি? পেন্সিল গ্রাফাইট, আমরা সবাই জানি গ্রাফাইট ওই যে স্তরে স্তরে থাকে না, কার্বনের একটা রূপভেদ, অ্যালোট্রপ অফ কার্বন, সেই যে গ্রাফাইটটা পেন্সিলে ব্যবহৃত হয়। তারপর ভূষাকালিও তো অ্যালোট্রপ অফ কার্বন। আর বিদ্যুতের মানে খুব ভালো পরিবাহী, উত্তম পরিবাহী, সেটা হচ্ছে গ্রাফাইটে পেন্সিলে ব্যবহৃত হয়, মানে পেন্সিলের ওই যে শীষটা তৈরি করতে ব্যবহৃত হয়।
কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে? সোমনাথ মন্দিরকে ধ্বংস করে যে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির এতবার ভারত লুট করলো, 1000 থেকে 1027 এডির মধ্যে 17 বার ভারত আক্রমণ করলেন সুলতান মাহমুদ। তো সুলতান মাহমুদ হচ্ছে সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন 1025 এডিতে গুজরাটের। আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে তৈরি করেন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় যে পাল বংশে, ধর্মপাল, অদন্তপুরী বিশ্ববিদ্যালয় সব ধর্মপাল। আবার ওই যে কি যেন নাম ওনার, দাঁড়াও, বখতিয়ার খলজি, হ্যাঁ বখতিয়ার খলজি আবার এটা বিক্রমশিলা মহাবিহারকে ধ্বংসও করেছিলেন। আর হচ্ছে তারপর নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে বলবে তো আমাকে তোমরা, এটা কমেন্ট করে জানাবে তো। কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে? এটা একটু অড কোয়েশ্চেন আমার লেগেছে, আমি এটা পারিনি মানে করার সময় যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন, তোর জন্য দাগিয়ে রেখেছি, গোল করে রেখেছি। অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া এটা বিচ্ছিন্ন হয়েছে, এগুলো যেমন কি বলতো, এগুলো মনে রাখার বিষয়, কোনটা এগুলো কত মনে রাখবে বলতো ওয়ার্ল্ড জিওগ্রাফির। তো কোন প্রণালী অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে? বাস প্রণালী, বাস অস্ট্রেলিয়া তাসমানিয়া, এভাবে মনে রাখবো। আর আরেকটা দেখলাম যে বেরিং প্রণালী, বেরিংটা শোনা আছে, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ আর হচ্ছে নর্থ আমেরিকা, এই দুটোকে আলাদা করেছে কে? বেরিং প্রণালী। এশিয়া নর্থ আমেরিকা, আর না হলে দেশ বললে তোমার হচ্ছে রাশিয়া আর ইউএস, এটাকে আলাদা করেছে বেরিং প্রণালী। এগুলো একটু মানে এই জিনিসগুলো একটু আলাদা করে লিখে বারবার করে রিভিশন দিতে হবে। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটা? সবচেয়ে প্রাচীন, ওল্ডেস্ট মাউন্টেন অফ ইন্ডিয়া। আরাবল্লী ওল্ডেস্ট কিরকম? ফোল্ড মাউন্টেন, প্রাচীনতম ভঙ্গিল পর্বত। বর্তমানে এটা ক্ষয়জাত পর্বতে, রেসিডুয়াল মানে মাউন্টেনে পরিণত হয়েছে। আর হিমালয় তো যদি বলি তাহলে ইয়ংগেস্ট ফোল্ড মাউন্টেন, আর আরাবল্লী ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর তোমরা সবাই জানো, 1722 মিটার তার উচ্চতা। আর আরেকটা আরাবল্লী কোথা থেকে কোথায়? একদম ওখান থেকে দিল্লি থেকে শুরু করে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, এই চারটার মধ্য দিয়ে গেছে, ইউনিয়ন টেরিটরি আর এই 3টা রাজ্য। মেনলি আরাবল্লী কোথায় অবস্থিত বললে আমরা রাজস্থানই বলি। আর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন দেখো, সেটা হচ্ছে এই যে নীলগিরি পর্বত জানি, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। আর প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল দ্য ফার্স্ট প্রমিস, সেটা আশাপূর্ণা। আশা করে প্রথম প্রতিশ্রুতি দিল, এইভাবে তোমরা মনে রাখতে পারো যে আশা করে সে আমাকে প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে প্রথম প্রতিশ্রুতি লেখা হচ্ছে আশাপূর্ণা দেবী। তো এর জন্য তিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এই প্রথম প্রতিশ্রুতির জন্যই আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর এই যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সেটা যদি বলে ফার্স্ট মহিলা হিসেবে কে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিল, সেটা আশাপূর্ণা দেবী হবে। যে ফার্স্ট ওম্যান হু গট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, তিনি আশাপূর্ণা দেবী হবে, 1976 সম্ভবত। আর তার সাথে যদি বলে ফার্স্ট কে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিল, জি শঙ্কর কুরুপ, মালায়ালাম রাইটার, তিনি পেয়েছিলেন 1965 সম্ভবত। এই আর কি, এটা WBP-তে এসেছিল 2021-এ। এবার দেখো মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, অরণ্য মহান জিনিস, সেটাকে রক্ষা করতে হবে, তাই মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, তারপর পথের পাঁচালী, এগুলো এই বইগুলো শুধু পড়লে না। এই যে সত্যবতী ছিল, এই যে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতিতে সেন্ট্রাল ক্যারেক্টারটা ছিল সত্যবতী, এগুলোও আসে, যে এই জিনিসের সেন্ট্রাল ক্যারেক্টার, বিশেষত মিসলেনিয়াসে এগুলো আসে এই লেখাটার। এবার নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? প্রথম দিন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পান 1913 সালে গীতাঞ্জলির জন্য, তোমরা সকলেই জানো। এরপর সিভি রমন কবে নোবেল পেলেন? 1930-এ, মানে ফিজিক্সে পেলেন, তা কেমিস্ট্রিতে কে পেলেন, এরকম পিসে কে পেলেন, এই জিনিসগুলো জানতে হবে আমাদের। নোবেল সম্পর্কে অনেক কিছু জানতে হবে। লাস্ট নোবেল যেটা কতগুলো বিষয়ের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়, যেমন ফিজিক্স, মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সব কিছুর উপরে দেওয়া, লিটারেচার, পিস, যে সব, আর ইকোনমিক্স, এই 6টা টপিকের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়। আর রিসেন্ট যে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে ধরো 2023-এ, তো সেগুলোতে কে পেয়েছেন, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যায়। এবার নেক্সট, প্রাণধারা কোন রাজ্যের প্রকল্প? প্রাণধারা পশ্চিমবঙ্গ। কি করবে? ওই যে পশ্চিমবঙ্গে প্রচুর মানুষের বাড়িতে কি দেবে, যে খাদ্য জল, কারণ পশ্চিমবঙ্গে তো বেশিরভাগ আর্সেনিক যুক্ত জল, আর্সেনিক মুক্ত এবং বিশুদ্ধ পানীয় জল দেবে, সেটা প্রাণধারা প্রকল্প, এটা 2015-র, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবে এটা। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো আমাদের কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে।
নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? কোনটা উল্লেখ নেই? বাজেটের কিন্তু উল্লেখ নেই, আছে, সেটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবৃতি, সেটা 112-তে উল্লেখ আছে, কিন্তু বাজেট কথাটির উল্লেখ নেই। মানি বিল, ডেফিনেশন অফ মানি বিল 110, আর আরেকটা কি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, যে ফান্ডটা থেকে সমস্ত কিছু টাকা ঢোকে, টাকা দেওয়া হয় সবাইকে, সে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সেটা 266-1 আছে আর্টিকেল। এবার নেক্সট ম্যাথ আছে। তারপরে হচ্ছে এবার তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তো রেডিও অ্যাক্টিভিটির একক কি? কোনটি? তেজস্ক্রিয়তার একক, ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। যদি এসআই ইউনিট বলে তখন বেকারেল হবে, হেনরি বেকারেলের নাম অনুযায়ী তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। কিন্তু এমনি এখানে বেকারেল অপশন নেই, তার জন্য কুড়ি আছে, তার জন্য মাদাম কুড়ি, পিয়ারে কুড়ি। তো কুড়ির নাম অনুসারে তেজস্ক্রিয়তা একক হলে কুড়ি। 3টা একক, বেকারেল, কুড়ি, বেকারেল এসআই ইউনিট আর রাদারফোর্ড আরেকটাই, 3টা ইউনিট তেজস্ক্রিয়তা। তোমরা সবাই জানো একটা অপেক্ষাকৃত ভারী মৌলের অ্যাটম, সেটা ভেঙে যায় আলফা, বিটা, গামা, এ রে এগুলো নির্গত করছে এবং ছোট ছোট মৌলের মানে অ্যাটমে পরিণত হচ্ছে, সেটাই তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা সম্পর্কে খুব ভালো পড়তে হবে। এই রেডিও অ্যাক্টিভিটি এই চ্যাপ্টারটা থেকে কিন্তু সায়েন্সের যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? মানে পেনিট্রেশন পাওয়ার, খুব সহজে ভেদ করে যেতে পারে। আলফা, বিটা না, আলফা তো হিলিয়াম কণার স্রোত, তাহলে আলফাটা কি? আলফা হচ্ছে একটা আমাদের আলফা রশ্মি He24, হিলিয়াম কণার স্রোত আলফা। বিটা কি? বিটা হচ্ছে ইলেকট্রনের স্রোত। আর এই যে এখানে কি বলেছে, গামা রশ্মি, গামা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার জন্য রেডিয়েশন এটা যেহেতু, তাই জন্য খুব সহজে ভেদ করে যেতে পারে। সবচেয়ে কম ভেদন ক্ষমতা বললে যেটা সবচেয়ে ভারী, এটা আলফা রশ্মির ভেদন ক্ষমতা কম, আর সবচেয়ে বেশি হচ্ছে গামা রশ্মির। ক্ষতিকর কিন্তু খুব সহজেই মানে ভেতর দিয়ে চলে যেতে পারবে। কোন গ্যাস পচা ডিমের গন্ধ ছড়ায়? খুব পচা ডিমের মতো গন্ধ বেরোছে, H2S, হাইড্রোজেন সালফাইড, সেটা পচা ডিমের মতো গন্ধ বেরোয়। হাইড্রোজেন সালফাইডের যদি বলা হয় যে ব্যবহার, কোন কোন কাজে কীটনাশক তৈরিতে সম্মত? হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট, মহাবীরের মা কে ছিলেন? এবার মহাবীর সম্পর্কে পড়তে হবে। মা ছিলেন ত্রিশলা, লিচ্ছবি প্রিন্সেস ত্রিশলা ছিলেন, মানে সিস্টার অফ চেতক, সিস্টার অফ লিচ্ছবি চিপ চেতক, চেতকের লিচ্ছবি চিপ চেতকের বোন ছিলেন ত্রিশলা, ওর জন্য মহাবীরের মা ত্রিশলাকে বলা হয় লিচ্ছবি প্রিন্সেস। আর ওনার বাবা তাহলে কি ছিলেন? ওনার বাবা ছিলেন সিদ্ধার্থ, কারণ গৌতম বুদ্ধের নাম আবার সিদ্ধার্থ, গৌতম বুদ্ধের যেটা নাম সেইটাই আবার ছিলেন মহাবীরের বাবা। মহাবীরের বাবা ছিলেন সিদ্ধার্থ, মা ছিলেন ত্রিশলা। এবার জন্মগ্রহণ কবে করেছেন? জন্মগ্রহণ করেছেন 540 BC, 540 BC-তে জন্ম। ওনার কবে পেয়ে গেছেন? কবে হচ্ছে 468 BC-তে পাবাপুরীতে। জন্মগ্রহণ কোথায় করেছেন? বৈশালীর কুণ্ডগ্রামে 540-এ জন্মগ্রহণ করলেন এবং 468 BC-তে পাবাপুরীতে তিনি পেয়ে গেলেন। এই আর কি। তারপর 72 বছর বয়সে মারা গেলেন। তারপর শাল গাছের মানে শাল গাছের নিচে বসে করলেন, ধ্যান করলেন, এইসব অনেক কিছু আছে মহাবীর সম্পর্কে, অনেকটা তোমরা পড়ে নিতে পারো, পড়তেই হয় হিস্ট্রিতে। তারপর মহাবীর, ওনার বর্ধমান মহাবীর ওনার নাম। তারপর গৌতম বুদ্ধ সম্পর্কেও পড়তে হবে। এবারে কোন যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ানকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়? মানে নেপোলিয়ান বোনাপার্ট, বিখ্যাত যোদ্ধা নেপোলিয়ান বোনাপার্ট, ওনারও আবার পরাজয়। তার মানে কি বুঝতে পারছি? যতই শক্তিশালী তুমি হও না কেন, পরাজয় হবে। মানে যে কোনো কিছু শুরু যদি কিছুর হয়েছে তার মানে শেষ হবেই। ওর জন্য কোনো কিছু শেষ হয়েছে ভেবে আমাদের খুব একটা দুঃখ করা উচিত নয়। জীবন যদি থাকে ফেইলিয়ার আসবেই, নাকি? একদমই তাই। তো নেপোলিয়ান বোনাপার্টকে কোন যুদ্ধে পরাজয়? ওয়াটারলু, এটা আসে, আমি দেখেছি বিসিএস, এই কোয়েশ্চেনটাই এসেছে। বিসিএস মেন্স না প্রিলিমস মনে নেই, মেন্সই মনে হয়। ব্যাটেল অফ ওয়াটারলু, সেই ওয়াটারলুর যুদ্ধটা তেই নেপোলিয়ানকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়েছে। ওয়াটারলু যুদ্ধ হয়েছে জুনে, সম্ভবত 18 জুন মনে হয় 1815-তে। ফাইনাল ডিফিট অফ নেপোলিয়ান হয়, যিনি ফ্রেঞ্চ এম্পায়ার ছিলেন ব্রিটিশের হাতে। আর হচ্ছে তিনি ওই যে সেন্ট হেলেনায় যে নির্বাসিত করা হলো, সেখানে 6 বছর পর 1821 সালে তিনি মারা যান। একদিকে তো ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট, আর আরেকদিকে আরেকজনও ছিলেন ওয়েলিংটন না কি যেন, ডিউক ওয়েলিংটন সম্ভবত। হ্যাঁ, নেপোলিয়ান এবং ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে হয়েছিল ব্যাটেল অফ ওয়াটারলু। এই দেখো, ওয়াটারলুর যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 সালের 18 জুন নেপোলিয়ান এবং ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে। যেটা যখন তুমি পড়বে, এই যে এই বইটাতে তো আমি কোয়েশ্চেন বললাম, কোয়েশ্চেনের সাথে সাথে কিছু কিছু দেখো সলিউশন কিছু কিছু দেওয়া আছে।
কিছু 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 সলিউশন দেখছো দেওয়া আছে, আবার কিছু কিছু আশাপূর্ণা দেবী এমনি দিয়ে রেখে দিয়েছে 1913 পশ্চিমবঙ্গ বাজেট এমনি, মানে এগুলোর কোনো এক্সপ্লানেশন নেই। যেটা ওদের মনে হয়েছে এক্সপ্লানেশন মানে দেওয়ার মতো সেটাতে ওরা এক্সপ্লানেশন দিয়েছে, যেটা মনে হয়েছে যে দেওয়ার মতো নয় সেটাতে দেয়নি। সব কোয়েশ্চেনের এক্সপ্লানেশন এখানে তোমরা পাবে না, যেটা পাবে সেটাই লাভ। ব্যাটেল অফ ওয়াটারলু হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে রামমাম। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। সেটা হ্যাঁ দার্জিলিং জেলায় অবস্থিত। এই যে অপশন দেওয়া আছে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ পূর্বঘাট পর্বত। পূর্বঘাট পর্বত বলতেই আমাদের কার কথা মনে পড়ে? মনে পড়ে জিন্দাগাদা, 1690 মিটার পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর জিন্দাগাদা যদি অপশন না থাকে, তার আগে ছিল মহেন্দ্রগিরি। অনেকে কিন্তু এটা ভুল করে, এটা কিন্তু এনসিআরটিতেই মনে হয়ে আছে জিন্দাগাদা, কারণ তার আগেই আমরা পড়েছিলাম যে মহেন্দ্রগিরি, কিন্তু বর্তমানে এটা জিন্দাগাদা। দোদাবেদা কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেদা। আর কলসুবাই কোথায় অবস্থিত? ওয়েস্টার্ন ঘাট। কিন্তু ওয়েস্টার্ন ঘাটের হাইস্ট পিক কিন্তু কলসুবাই না, ওয়েস্টার্ন ঘাটের হাইস্ট পিক আনাইমুদি, আনাইমালাই পর্বতের আনাইমুদি। এই হাইস্ট পিক গুলো পড়তে হবে, যেগুলো ইস্টার্ন ঘাটের কোনটা, ওয়েস্টার্ন ঘাটের কোনটা, নীলগিরি পর্বতের কোনটা, সবকিছুর হাইস্ট পিক গুলো পড়তে হবে। কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? এবার হাওড়া ব্রিজটা যেটা সেটা তৈরি হয়েছিল, কনস্ট্রাকশন সম্ভবত 1936-এ শুরু হয়েছিল। 1936 থেকে 1942 পর্যন্ত চললো। তারপর মানে কমিশনড হয়েছে, মানে জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছে এটা 1943-তে হাওড়া ব্রিজ। এটা রবীন্দ্র সেতু আরেক নাম। হুগলি নদীর তীরে, মানে গঙ্গা নদীর তীরে, হুগলি নদীর তীরে অবস্থিত। জুয়েল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মণিপুর। মণিপুরকে কেন যে মণিপুর নিয়ে এত দাঙ্গা এত কিছু, তো মণিপুরকে জুয়েল অফ ইন্ডিয়া কেন? কারণ মণিপুরের মানে একদম সব দিন 9টা হিল দ্বারা ঘেরা, 9টা পাহাড় দ্বারা ঘেরা হচ্ছে, 9টা হিল দ্বারা ঘেরা হচ্ছে মণিপুর। জুয়েল অফ ইন্ডিয়া বলা হয় মণিপুরকে। মণিপুর বললেই মানে মণিপুরের ক্যাপিটাল কি? ইম্ফল। কবে তৈরি হয়েছে? মণিপুর, ত্রিপুরা আর মিজোরাম মনে হয় 1972, ওই যে নর্থ ইস্টের রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 অনুযায়ী মণিপুর তৈরি হয়েছে 1972 স্টেট হিসেবে তৈরি হয়েছে। মণিপুরের সাথে আরো দুটা, ত্রিপুরা আর মিজোরাম মনে হয় 1972 তৈরি হয়েছে। ইম্ফল তো বললাম। আর কে? মণিপুরে হচ্ছে লোকটাক লেক রয়েছে, তার উপরে কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা একমাত্র বিশ্বের ফ্লোটিং ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক রয়েছে। মণিপুরের স্টেট অ্যানিম্যাল যেমন সাংহাই, এই আর কি, এইসবই। এবার বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটা? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটা? দেখো এখানে অপশন অনুযায়ী কোনোটাই হবে না, কিন্তু আমাদের বাঁচতে হবে এর মধ্যেও কোনটা। আন্টার্কটিকা ডেজার্ট, এটা বৃহত্তম, এটা কোল্ড ডেজার্ট। তারপর আর্কটিক ডেজার্ট, তারপরে সাহারা। সাহারা হচ্ছে থার্ড লার্জেস্ট, সাহারা হচ্ছে হট ডেজার্ট কিন্তু একটা, এবং থার্ড লার্জেস্ট হট ডেজার্ট যদি বলা হয় তখন সাহারা, আর যদি বলা আর এমনিতে থার্ড লার্জেস্ট। যেহেতু অপশানে নেই, আন্টার্কটিকাও নেই, তারপর আর্কটিক ডেজার্টও নেই, তার জন্য আমরা সাহারা দিলাম বিশ্বের বৃহত্তম মরুভূমি। এবার নেক্সট, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? সম্পত্তির অধিকার মানে রাইট টু প্রপার্টি, সেটা বাদ দেওয়া, যেটা খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 44তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 1978 দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। আর এটা বর্তমানে কোথায় আছে? এই যে সম্পত্তির অধিকারটা আছে, রাইট টু প্রপার্টি, আর্টিকেল 300A-তে লিগাল রাইট হয়ে এটা বর্তমানে পড়ে রয়েছে, এটার অবস্থান পার্ট 12 সম্ভবত। পাইপের অঙ্ক আছে, ট্রেন, প্ল্যাটফর্ম, এইসব। তারপরে এই যে মূল ধরনের অঙ্কগুলো, এগুলো আশা করি তোমরা পারবে। এই অঙ্ক কটা আমি সলভ করিনি, আমিও করব। এবার ড্রাই আইস কাকে বলা হয়? কঠিন, মানে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলে। এটা কি কাজে ব্যবহৃত? যেমন কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে, কোনো কিছু রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয়, কোনো কিছু সংরক্ষণের কাজে, মানে বুঝতেই পারছো তো, সলিড CO2 সেটা সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। এটা দেখো CO2 সবই আছে, তার মানে CO2 দেওয়া হবে, অ্যামোনিয়া হবে না, কারণ অপশানে সবগুলো CO2। এবার কঠিন, তরল না গ্যাস? ড্রাই আইস, ড্রাই মানেই বোঝা যাচ্ছে কঠিন। কিছু কিছু কোয়েশ্চেন থাকবে হয়তো তোমার কমন নাও পড়তে পারে, কিন্তু একটু মানে সেন্সটাকে কাজে লাগাতে হবে পরীক্ষার হলে, মাথা ঠান্ডা রেখে। তো যদিও সবসময় সম্ভব হয় না, তার জন্য শরীরটা ঠিক থাকা ভীষণ প্রয়োজন। তো ড্রাই আইসটা কাকে বলা হয়? দেখো এই যে এখানে CO2 দিয়েই হবে, CO2 দিয়ে 3টা অপশন। এবার ড্রাই যেহেতু বিষয়টা, তরল তো ড্রাই হবে না, গ্যাসীয় তো অতটা ড্রাই হবে না, তার মানে নিশ্চয়ই সলিড ফর্মে যেটা থাকবে সেটাই ড্রাই, তাহলে ড্রাই আইস সলিড CO2 কে বলা হয়। ইউজড অ্যাজ কুলিং এজেন্ট।
হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন একটা হচ্ছে ওই যে গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি হিমোগ্লোবিন, যেটা মানে আয়রনযুক্ত একটা যৌগ, যেটা আমাদের দেহে অক্সিজেন পরিবহনে সাহায্য করে, আরবিসিতে পাওয়া যায়। এটা আসে আরবিসি কতদিন বাঁচতে পারে সে কোশ্চেন, 120 দিন সম্ভবত। এই আর কি, হিমোগ্লোবিনে কি থাকে? আয়রন থাকে। ওর জন্য বলে না মেয়েদের, কিন্তু ভারতবর্ষে দেখা গেছে যে আমি একদিন দেখছিলাম যে প্রতি 2 জন মহিলার মধ্যে 1 জন মহিলারই আমাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে। আয়রনটা বেশি বেশি পরিমাণে মানে কনজিউম করতে হবে আমাদের। মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? সবচেয়ে দীর্ঘ, ওই যে থাই বোন, যেটাকে ফিমার বলা হয়, থায়ে থাকে, সেটা দীর্ঘতম হাড়। যদি বলা হয় যে স্মলেস্ট কোনটা, তখন স্টেপিস, মেলিয়াস ইনকা স্টেপিস, অন্তঃকর্ণে অবস্থিত, ছোটবেলা থেকে পড়েছি। তাহলে ছোট বললে স্টেপিস, বড় বললে ফিমার। আর এবারে আরেকটা কোয়েশ্চেন, লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হন? লারা দত্ত 2000 সালে মিস ইউনিভার্স হয়েছিলেন। লারা দত্ত কবে মিস ইউনিভার্স হয়েছে? 2000। এটা আমি এই কোয়েশ্চেনটা আমি জানতাম না, এমনি দেখেছিলাম আমি ওনাদের মিস ইউনিভার্স বলো না কেন, লাস্ট কে যেন হলেন খুব দেখছিলাম, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো মানে এই ইন্টারভিউগুলো আমি খুব দেখি, তো কিন্তু সাল অত তো মনে থাকে না। তো তারপর দেখলাম যে লারা দত্ত মিস ইউনিভার্স হয়েছেন 2000 সালে। তো এই কোয়েশ্চেনগুলো পেলে না তোমরা একটু গুগল করে নিবে, ইউটিউব ভিডিও থাকলে সেটা দেখবে, তাহলে মাথায় গেঁথে যাবে। 2000-এ তিনি মিস ইউনিভার্স হয়েছেন। আমাদের সুস্মিতা সেন যেমন মিস ইউনিভার্স। পানিহারি কোন রাজ্যের লোক নেই? তো পানিহারি কোথায়? পানি আহরণ করতে নিয়ে যায়, পানি আনতে, জল আনতে নিয়ে যায়। কোথায়? জলের অভাব কোথায়? সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানে কেলবেলিয়া কমিউনিটির মেয়েরা যে জল আনতে যায়, সেটাই পানিহারি বলা হয় সেটাকে। অ্যাথলেট দীপা কর্মকার, আমার টাইটেলে পেয়েছি একজনকে। অ্যাথলেট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? তো দীপা কর্মকার ত্রিপুরার বাসিন্দা। তিনি একজন জিমন্যাস্ট, মানে একমাত্র মহিলা জিমন্যাস্ট হিসাবে যিনি অলিম্পিকে খেলেছেন, সেটা হচ্ছে দীপা কর্মকার, যিনি ত্রিপুরার বাসিন্দা। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে? তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, এগুলো তো কনস্টিটিউশনে পড়ি আমরা। অ্যাটর্নি জেনারেল 76 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে। তিনি কি? হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, ভারতের ইউনিয়নের ক্ষেত্রে হাইয়েস্ট ল অফিসার, ল অ্যাডভাইজার, ল বিষয়ক পরামর্শ দেন। আর প্রথম যদি বলে অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? MC শীতালভাদ, তিনি প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো ওনার আর কে নিয়োগ করে? প্রেসিডেন্টে, এবং প্রেসিডেন্ট নিয়োগ করেন, এবং প্রেসিডেন্টের প্লিজার অফ প্রেসিডেন্ট অনুযায়ী তিনি থাকেন। ওনার সম্ভবত নির্দিষ্ট কোনো টার্ম নেই, প্রেসিডেন্ট চাইলে ওনাকে রিমুভও করতে পারেন। তাহলে অ্যাটর্নি জেনারেল ল অ্যাডভাইজার হবে, মানে ল বিষয়ক, আইন বিষয়ক উপদেশ দিবে। তার যোগ্যতা কি থাকবে? নিশ্চয়ই সুপ্রিম কোর্টের জাজের মতোই থাকবে ওনার যোগ্যতা। আর উনি যে কোনো পার্লামেন্টে, যে কোনো কক্ষে, যে কোনো কোর্টে যেতে পারেন, মতামত প্রকাশ করতে পারেন, কিন্তু ভোট দিতে পারবেন না। তো ওনার রাইট টু ভোট নেই। এই কোশ্চেনটাও আসে কিন্তু অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। তাহলে আমরা যখন অ্যাটর্নি জেনারেল পড়ছি, নিশ্চয়ই অ্যাডভোকেট জেনারেলটাও পড়তে হবে। অ্যাডভোকেট জেনারেল স্টেটের ক্ষেত্রে হলে একই কাজ, একই জিনিসই করেন অ্যাডভোকেট জেনারেল। বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে, সেটা তোমরা কিন্তু অবশ্যই পড়ে, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমরা লিখবে তো কমেন্টে। আর অ্যাডভোকেট জেনারেল যদি হয়, তো তখন কত নম্বর আর্টিকেল? 165 আর্টিকেলে আছে অ্যাডভোকেট জেনারেল। এবার দেখো 76 + 89 যোগ করুন, 6 আর 9 15, 15 5 6 থেকে 1, 7 7 14 15 16, মানে 165। দেখছো, এই যে 89টা যোগ করলাম, করে গেলে 165। এই 165টা কি আছে বলতো? অ্যাডভোকেট জেনারেল আছে, যেটা স্টেটের ক্ষেত্রে একই কাজ করেন। হাইয়েস্ট ল অফিসার অফ স্টেটের ক্ষেত্রে লিগাল অ্যাডভাইজার, সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। তো ওনার তাহলে নিশ্চয়ই কি হবে? ওনার নিশ্চয়ই যোগ্যতা তাহলে হাইকোর্টের জাজের মতো থাকতে হবে, এরকম একটা বিষয়। তো অ্যাটর্নি জেনারেল হতে গেলে কি করতে হয়? 10 বছর মানে অ্যাডভোকেট জেনারেল অফ হাইকোর্ট, অ্যাডভোকেট অফ হাইকোর্ট, তারপর থাকতে হয়, কিংবা 5 বছর জাজ অফ হাইকোর্ট, এরকম করে করে আসে, মানে ক্রাইটেরিয়াগুলো। এটা সম্পর্কে এই পুরো চ্যাপ্টার আছে কনস্টিটিউশনে, তোমরা দেখে নেবে। তার 74 কি আছে? কম, PMR কম, মানে প্রাইম মিনিস্টার, তার সাথে কাউন্সিল অফ মিনিস্টার মিলে প্রেসিডেন্টকে কি করে? এড অ্যান্ড অ্যাডভাইস করে প্রেসিডেন্ট, সেটা 74-এ আছে। 78-এ কি আছে? ডিউটি অফ প্রাইম মিনিস্টার ডিউটি আছে। 81-এ কি আছে? 81-এ ওই যে পার্লামেন্টের লোকসভার কথা বলা হয়েছে, কম্পোজিশন অফ লোকসভা। 80-তে মনে হয় কম্পোজিশন অফ রাজ্যসভা, আর 81-এ কম্পোজিশন অফ লোকসভার কথা বলা আছে। এই যে আর্টিকেলগুলো যখনই একটু বসে থাকবে, হয়তো মোবাইল ঘাঁটতে ইচ্ছা করছে, মোবাইলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে অ্যাপ পাওয়া যায়, সেই অ্যাপের মধ্যে যদি ডাউনলোড করে আর্টিকেলগুলো মাঝে মাঝে একটু পাল্টানো যায়, আর্টিকেল, পার্ট, শিডিউল, অ্যামেন্ডমেন্ট, তাহলে খুব ভালো হয়, এগুলো মনে থাকে ভালো।
নেক্সট, ভারতীয় সংবিধানে 341 ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? 341 নম্বর আর্টিকেল। 340-এ কি? ওবিসি সম্পর্কে, ওবিসিদের জন্য, আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য একটা কমিশন নিয়োগ করা হবে, সেটা 340। 341-এ কি? 341-এ আমাদের এসসি, প্রথমে ওবিসি, তারপর এসসি, তারপর এসটি। এসসি কোথায় আসে? 41, এসসি 41, বা এসসিদের সংজ্ঞা দেওয়া আছে 341। 342-এ কি বলা আছে? এসটি, তপশালী উপজাতিদের কথা বলা হয়েছে। এবারে স্রোত, এই অঙ্কগুলো এগুলো আমি করবো বসে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি খেতে হবে, রোজ খেতে হবে। এটা কি জলে দ্রবণীয় ভিটামিন? আমরা ওর জন্য বলে না ভিটামিন সি কিন্তু রোজ খেতে হবে। ফ্যাট সলিবল ভিটামিন কে? এটা ADEK, এগুলো হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। ADEK ফ্যাট সলিবল। বাদ বাকি BC এগুলো হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন। আর ভিটামিন ওর জন্য ওয়াটার সলিবল, ওর জন্য তো আমাদের যে মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায়, তার জন্য ভিটামিন সি আমাদের মানে রোজ খেতে হবে। এটা তো দেহে স্টোর থাকবে না, অল্প অল্প করে খেতে হবে। এবার ভিটামিন সি রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। আর এর অভাবে কি? স্কার্ভি রোগ হয়, দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোয়, এই সমস্ত স্কার্ভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। যদি এই যে এখানে আছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কি? ভিনিগার। ভিনিগার হচ্ছে মানে অ্যাকোয়াস অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় ভিনিগার। 5% এরকম 5% এই টাইপের থাকে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাকোয়াস অ্যাসিটিক অ্যাসিড সেটাই হলো ভিনিগার। মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে? HCl। এই সমুদ্রের সল থেকে তৈরি করা হয়, তাই HCl কে মিউরিয়েটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডকে দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। এই যে ভিটামিনসগুলোর ভীষণ নামগুলো, যে ফুড এসআই লাস্ট দিতে গেলাম, আমার শিফটেই তো পড়েছিল কোন ভিটামিন যেন, ভিটামিন বি এর মধ্যে কোনো একটা পড়েছিল, ভিটামিন B1 কিংবা B2 এর রাসায়নিক নাম কি? থায়ামিন, রাইবোফ্লাভিন, এগুলো কিন্তু খুব ভালোভাবে সব ভিটামিনের রাসায়নিক নাম ঝরঝরা থাকতে হবে এবং কোনটার অভাবে কি হয়। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন একটা ব্যাকটেরিওফাজ, এটা হচ্ছে ফাজ ভাইরাস আমি বলি। মানে ব্যাকটেরিওফাজ একটা উপকারী ভাইরাস। ভাইরাস মানেই আমাদের মানে একটা কিরকম লাগে মনের মধ্যে, করোনা ভাইরাস আসার পর থেকে তো আরো, যে ভাইরাস মানেই অপকারী, আমাদের সব শেষ করে দেবে, কিন্তু তা নয়। ফাজ, এই যে ব্যাকটেরিওফাজ, সেটা হচ্ছে একটা উপকারী ভাইরাস। এটা কি করে? এটা ব্যাকটেরিও মানে ব্যাকটেরিয়াকে, ফাজ মানে ভক্ষণ করে। তাহলে ব্যাকটেরিওফাজ কথার অর্থ যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে নেয়। কোন, এটা কেন তাহলে উপকারী ভাইরাস বলছি? নিশ্চয়ই ক্ষতিকর ব্যাকটেরিয়াকে খেয়ে নেয়, তার জন্য ভাইরাস দ্যাট ইনফেক্ট অ্যান্ড রেপ্লিকেট অনলি ইন ব্যাকটেরিয়া সেল অ্যান্ড কিল ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, মানে ও অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। মানে আমাদের দেহে তো প্রচুর অনেক লক্ষ লক্ষ অপকারী ব্যাকটেরিয়া আছে, যেগুলো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আছে। তো ওই ভাইরাসটা যখন আমাদের দেহে, পোষকের দেহে প্রবেশ করে, যেগুলো রোগ সৃষ্টি করে, আমাদের লিভার থেকে আরম্ভ করে, অন্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন কিছুতে যে রোগ সৃষ্টিকারী অপকারী ব্যাকটেরিয়া আছে, সেগুলোকে ধ্বংস করে, সেটাই হচ্ছে যে ভাইরাস, সেটাই হচ্ছে ব্যাকটেরিওফাজ, উপকারী ভাইরাস হলো। আর যুদ্ধ হচ্ছে প্রতি মুহূর্তে, আমাদের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে ভেতরে, অনেক রকম হয়, T2 হয়, তুমি দেখবে লাইফ সায়েন্স বই, টেনের লাইফ সায়েন্স বইটা আমি বায়োলজির জন্য পড়ি, খুব ভালো লাগে আমার। T2, T4 এরকম নানান রকমের হয়। ভাইরাস চ্যাপ্টারটা বায়োলজির জন্য খুব ভালোভাবে পড়তে হবে, যে কোনো পরীক্ষা, সেটা মিসলেনিয়াসে যেমন মানে দেখছি আমি 20 থেকে 25টা সায়েন্স থাকছে, ক্লার্কশিপ বলে, WBC, সব পরীক্ষার জন্য পড়তে হবে। নেক্সট, নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদ কোষ। নিউক্লিয়াস থাকবে না কিন্তু সজীব উদ্ভিদ কোষ, সেটা কি? এই যে ফ্লোয়েমের মধ্যে থাকে, সেটা হচ্ছে শিবকোষ। শিবকোষ হচ্ছে একটা নিউক্লিয়াসবিহীন সজীব কোষ। যে শিবকোষ সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন আমি দেখেছি, মানে যেখানে এখান থেকে এই দ্বারা এই যে হ্যাঁ ফ্লোয়েম কলা, এই যে এখানে পেয়েছে। যেমন বললাম না যে সবগুলোতে ওরা এক্সপ্লানেশন দেয় না, 2-1টাতে দেয়, সেটাই আমাদের লাভ, 2-4টাতে যেগুলোতে দেয়। ফ্লোয়েম কলায় সজীব দীর্ঘ শিবপ্লেট বিহীন কোষগুলিকে শিবকোষ বলা হয়। খাদ্য পরিবহন ও সঞ্চয় এদের প্রধান কাজ। খাদ্য পরিবহন, ফ্লোয়েম মানে কি? খাদ্য পরিবহন করবে। জাইলেম মানে কি? জল নিয়ে কাজ করবে। আর ফ্লোয়েম মানে কি? ফ্লোয়েম মানে খাদ্য পরিবহন করবে। খাদ্য পরিবহন এবং সঞ্চয় এদের প্রধান কাজ। শিবকোষ নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ। আর বার্ড অফ অ্যাভন কাকে বলা? উইলিয়াম শেক্সপিয়ার। সবাই জানো উইলিয়াম শেক্সপিয়ারের নাম, ওনাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। অ্যাভন মানে একটা নদীর নাম, ওই নদীর তীরে মানে ওনার জন্মগ্রহণ হয়েছিল। যাই হোক, এরকম কিছু বিষয় হবে। উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন, এটা যেমন আমার গোল করে রেখেছি অজানা প্রশ্ন, এরকম কিছু তো অজানা কোয়েশ্চেন থাকবেই। দেখো মিসলেনিয়াসে 75টা থাকে, তার মধ্যে আমি ঠিক করে দেখলাম, দেখে যা বুঝলাম সেটা হচ্ছে তোমার 20 থেকে 25টা আমাদের কোয়েশ্চেন থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশনের উপরে। আর 25টার মতো, মানে অন অ্যাভারেজ আমি 25ই ধরছি, 25টার মতো কম বেশি একটু সায়েন্স কোয়েশ্চেন থাকে, আর 25টা স্ট্র্যাটেজিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, আর 25টা ম্যাথ।
তো এখান থেকে স্ট্যাটিক জিকেগুলো একটু খটোমটো লাগে। হিস্ট্রি জিওগ্রাফি বিভিন্ন কনসেপশন মোটামুটি পারার মতোই থাকে। তারপর সায়েন্সটাও মোটামুটি থাকে, ম্যাথটাও প্র্যাকটিস করলে পারা যাবে, কিন্তু স্ট্যাটিক জিকে যে কোথা থেকে আসবে বলা বড্ড মুশকিল। নেক্সট, এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো, লাইট অফ এশিয়া, যিনি এনলাইটেন্ড ওয়ান ছিলেন আমাদের, গৌতম বুদ্ধকে বলা হয় লাইট অফ এশিয়া। তো গৌতম বুদ্ধ সম্পর্কে বলতে গেলে ওনার জন্ম কবে হয়েছিল? 563 BC-তে জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে, লুম্বিনীর কপিলা বস্তুতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আর কোথায়? আর 563 বললাম, আর তিনি যে পেয়ে গেলেন সেটা কবে? সেটা হচ্ছে 483 BC-তে। কোথায়? সেটা হচ্ছে কুশীনগরে। কুশীনগরে ওনার কুশি ঝরে গেছিল, আমি এভাবে মনে রেখেছি। আর হচ্ছে এই তো গৌতম বুদ্ধ সম্পর্কে যত বলবো তত তো শেষ আর হবে না, বললে বলাই যাবে। ওনার আগের নাম ছিল সিদ্ধার্থ, তারপর গৌতমের নাম অনুযায়ী ওনার নাম গৌতম হয়েছে। এই বিষয়গুলো তোমরা সকলেই কম বেশি জানো, ব্যাস। আর ওনার ছেলের নাম রাহুল, পিতার নাম শুদ্ধোধন, এরকম অনেক কোয়েশ্চেন আছে। লাইট অফ এশিয়া পালি ভাষায় যা কিছু লেখা, জাতক, গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী নিয়ে জাতক লেখা আছে। পিটকগুলো আর ত্রিপিটক, সেটা পালি ভাষায় লেখা। The Light of Asia poem written by Edwin Arnold describes character of Siddhartha and later Buddha. এবার যদি লাইট অফ এশিয়া পোয়েমটা খেলেছে এশিয়া আর্নল্ড, এডুইন আর্নল্ড, এটা লাইট, এটা হয়তো তোমরা অনেকেই জানো, এশিয়ার লাইট বলা হয়, আলো বলা হয় গৌতম বুদ্ধকে, কিন্তু লাইট অফ এশিয়া এই পোয়েমটা লিখেছেন যে এডুইন আর্নল্ড, এটা হয়তো অনেকের অজানা থাকতে পারে। আর হচ্ছে যেটা ক্যারেক্টারিস্টিক্স অফ, প্রথমে তো সিদ্ধার্থ নাম ছিল ওনার, এবং পরে যে বুদ্ধ হলেন তিনি, ওনার চরিত্র সম্পর্কে লেখা আছে, ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে আছে? প্রফুল্লচন্দ্র ঘোষ। দেখো প্রফুল্লচন্দ্র দিয়ে দুটো অপশান আছে টাইটেল, তাহলে প্রফুল্লচন্দ্রই হবে, তাই প্রথম মুখ্যমন্ত্রীকে প্রফুল্লচন্দ্র ঘোষ। 50-50 এভাবে আমরা ডিলিট করতে পারি। আর বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায় যে বিখ্যাত ডাক্তার ছিলেন, উনি তো সেকেন্ড মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের। লোকসভার প্রথম ডেপুটি স্পিকার দেয় সবাই, জিভি মাওয়ালাঙ্কার লোকসভার প্রথম স্পিকার। ডেপুটি স্পিকারটা আমি কখনো দেখিনি, এখানেই দেখলাম ডেপুটি স্পিকার, এটা একটু বড় নাম, সেটা অনন্ত সয়নম আয়েঙ্গার। ইনি হচ্ছে এস আয়েঙ্গার, ওনার নাম হচ্ছে ডেপুটি স্পিকার প্রথম, অনন্ত সয়নম আয়েঙ্গার ডেপুটি স্পিকার। এটা আমার অজানা ছিল, গোল করে রেখেছি। এবার ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন? ক্লোরোফিলের জন্য, ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে, আমরা সবাই জানি। ম্যাগনেসিয়ামের অভাবেই তো ক্লোরোসিস হয়, মানে পাতাগুলো সবুজ পাতা হলুদ হয়ে যায় একসঙ্গে, দেখি না, সেটাই ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, আয়রন এবং ম্যাগনেসিয়াম। এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে কোথায়? কোথায় সবচেয়ে বেশি? লাল, তাই না? লাল আলোকে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়, আর লাল, তারপর সেকেন্ড হাইস্ট হয় হচ্ছে তোমার নীল, আর সবচেয়ে কম হয় সবুজ আলো, কারণ সবুজ আলো প্রতিফলিত করে দেয়, তো সবুজ আলোতে লোয়েস্ট হয়। সালোক সংশ্লেষ সম্পর্কে বলতে গেলে এখন শেষ হবে না, ফটোসিনথেসিস পুরো আলাদা চ্যাপ্টার, খুব ভালোভাবে আমাদের পড়তে হবে বায়োলজির ক্ষেত্রে, যে কোনো এক্সাম। সূর্যালোকে প্রাণীদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? সূর্যের আলোতে দাঁড়াতে বলে যাতে ভিটামিন ডি সংশ্লেষ হয়, কারণ ভিটামিন ডি খুব একটা খাদ্যে খুব একটা বেশিতে পাওয়া যায় না। কট মাছের তেল, হেন তেন এইসব আমরা একটু বলি, কিন্তু ওগুলো কি আর সম্ভব আমাদের জন্য? তাই বলে যে প্রতিদিন একটুখানি সূর্যের আলোতে কিন্তু থাকতে হবে সকালবেলা, যাতে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, যেটার অভাব আমাদের ভারতবর্ষে। প্রাণীদের ত্বকে সংশ্লেষিত হয় ভিটামিন ডি, ভিটামিন এ, ও, ভিটামিন এ, বি, এই সমস্ত রাসায়নিক নামগুলো, বি এর যতগুলো আছে, B1, B2, B3, B5, B6, B12, সব কিন্তু নাম পড়তে হবে। মানে ভিটামিন B1 মনে হয় থায়ামিন, B2 রাইবোফ্লাভিন, এরকম অনেকদিন আগে পড়েছি। B1 থায়ামিনই হবে সম্ভবত, তোমরা তো দেখে নিও তো। B1 থায়ামিন, B2 রাইবোফ্লাভিন, B3 তারপরে নিয়াসিন মানে B5 প্যান্টাথেনিক অ্যাসিড, B6 ফোলিক অ্যাসিড, B12 সায়ানোকোবালামিন, কোবাল থাকে এর মধ্যে, এরকম নামগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। আর এই আর কি, আর ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল মনে হয়, রেটিনল। ভিটামিন এ, ভিটামিনের চোখের জন্য ভীষণ উপকারী, গাজর থেকে আরম্ভ করে কমলা রঙের সব কিছু খেতে হবে, এই আর কি। ভিটামিন বি এর বিভিন্ন যে নামগুলো বললাম সেগুলো কোনটার অভাবে কি হয়, যেমন পার্নিসিয়াস অ্যানিমিয়া মানে B12 এর অভাবে হয়, পেলেগ্রা হয় B3 এর অভাবে, এগুলো আসে। বেরি হয় কার অভাবে, এগুলো পড়তে হবে। আর এ টেল অফ টু সিটিজ, এটা কার লেখা? টেল, এটা জানা ছিল না আমার। এই টেল, এই এরকম খটোমাটো কোয়েশ্চেন মিসলেনিয়াসে দেয়, বললাম না, এই পুরো যে প্র্যাকটিস সেটটা দেখলাম একদম মিসলেনিয়াসের জন্য প্রাসঙ্গিক। এবার পরীক্ষায় তো একটু এদিক এদিক হবেই, তো সেম কোয়েশ্চেন তার কখনো থাকবে না, কিন্তু রিলেভেন্ট। এ টেল অফ টু সিটিজ কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। টু সিটিজ চার্লস ডিকেন্সের লেখা, আর উনি কি 1859-এ পাবলিশ হয়েছিল, এগেনস্ট ফ্রেঞ্চ রেভলিউশনে এগেনস্টে লেখা হয়েছিল।
আর যে অরুন্ধতী রায়কে তোমরা সবাই চেনো, দ্য গড অফ স্মল থিংস, কে লিখেছে? অরুন্ধতী রায়ের লেখা, বিখ্যাত। জন রাস্কিং কার আন্টো দ্য লাস্ট, সেটাতে গান্ধীজি মানে ইকোনমিক্সের উপর লেখা, প্রচণ্ড গভীরভাবে, বলে না এমন একটা বইয়ের নাম বলে যেটা দেখে গান্ধীজি মানে খুব ডিপলি ইনফ্লুয়েসড হয়েছিলেন, সেটা হচ্ছে এই যে কার লেখা যেন, জন রাস্কিংয়ের আন্টো দ্য লাস্ট দেখে, জন রাস্কিনের আন্টো দ্য লাস্ট। আর জাপানের পার্লামেন্ট, বিভিন্ন পার্লামেন্টগুলো পড়তে হবে আমাদের, এটা একটা স্ট্র্যাটেজিকের টপিক। মানে যে কোনো প্রিভিয়াস ইয়ার দেখো কিংবা মক টেস্ট দেখো না কেন, যখনই আমাদের একটা করে পাচ্ছি কোয়েশ্চেন, তার টপিকটা বুঝতে হবে, বুঝে আমরা যদি না জানি, নতুন হই, বিগিনার হই, তার টপিকটা লিখে রাখলাম। এখানে যেমন দেখে পার্লামেন্ট, তার মানে কি, পার্লামেন্ট টপিকটা যদি আমাদের না পড়া থাকে তাহলে পড়তে হবে। এভাবেই বুঝতে হয় যে কোন পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট, আমি তো তাই বুঝি। যাই হোক, চলো এবার কোয়েশ্চেনে যাওয়া যাক। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। আমি এভাবে মনে রেখেছি যে জাপানিজরা দেখো পাতলা পাতলা হয়তো খুব, তার জন্য কি ওরা ডায়েট করে খুব, তাই জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। জাস্ট যেভাবে তোমরা পারবে মনে রাখবে। এবার ফ্লকটিং কোথাকার? ডেনমার্কের ফ্লকেটিং, ফ্লকেটিং ডিএফ এভাবে। আর হচ্ছে তোষগোদু কোথায়? তোষগোদু ভুটানের বিটি তোষগোদু, ভুটানের মনে রাখতো। ইসরায়েলি নেসেট। আরো অনেক কান্ট্রি পার্লামেন্ট জানতে হবে। ডুমা, এটা মানে রাশিয়ার। এবার নেক্সট কিছু ম্যাথস আছে। তারপরে অক্সিটোসিন কোষের অবস্থান হলো, অক্সিটোসিন কোথায় অবস্থিত? অক্সিটোসিন আমাদের বলে না পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে থাকে অক্সিটোসিন, সেটা হচ্ছে স্টমাকে থাকে। এখান থেকে HCl খরিত হয়, হচ্ছে অক্সিটোসিন থেকে। অডিটরি স্নায়ু কোথায় থাকে? অডিটরি নার্ভ হচ্ছে তোমার অডিটরি অষ্টম স্নায়ু, এভাবে 8th অডিটরি, অষ্টম ক্রেনিয়াল নার্ভ, অষ্টম কর্টিক স্নায়ু। তাহলে কর্টিক স্নায়ু মানুষের কত জোড়া? এই কোয়েশ্চেনটা আমি দেখেছি, এটা আবার একটু বেশি ভেতর থেকে হয়ে গেল। যাই হোক, এটা ইনার ইয়ার থাকে, মানে আমাদের অন্তঃকরণের সাথে ব্রেন, এই দুটোকে কানেক্ট করে। তার মানে কি, অন্তঃকরণ মানে শুনতে সাহায্য করে, ভারসাম্য রক্ষা করে, এই সমস্ত। তো অডিটরি স্নায়ু হচ্ছে আমাদের 12 জোড়া হচ্ছে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা, কর্টিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া, আর সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। এগুলো কিন্তু বিসিএস আসা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে। ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া আর স্পাইনাল নার্ভের সংখ্যা 31 জোড়া। অডিটরি স্নায়ু যেটা হচ্ছে ইনার ইয়ারের সাথে ব্রেনকে কানেক্ট করে, অষ্টম অডিটরি, প্রথম অডিটরি স্নায়ু আলফ্যাক্টরি লোব, তারপর দশমের নাম কি, দ্বিতীয় নাম কি, এগুলো জেনে রাখবে, আমারও এটা জানা ছিল না। দেখলে হ্যাঁ, এই যে এখানে এইটার এক্সপ্লানেশন আছে এই কোয়েশ্চেনটার। এই যে অন্তঃকরণে অবস্থান করে এবং শ্রবণ ও ভারসাম্য বজায়, যেটা বললাম, যেহেতু ওটা ইনার ইয়ারের সাথে ব্রেনকে কানেক্ট করছে, তার মানে তো শুনতেই সাহায্য করবে, ওর জন্য তো অডিটরি। শ্রবণ ও ভারসাম্য বজায় রাখে। প্রথম কর্টিক স্নায়ু অলফ্যাক্টরি, দ্বিতীয় কর্টিক স্নায়ু হচ্ছে অপটিক, অলফ্যাক্টরি অপটিক, আর দশম হচ্ছে ভেগাস। পারলে মনে রাখবে, যতটা পারবে ততটাই ভালো। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে খেতে? ম্যামাল, কিন্তু লেগস, ডিম পারে। তার প্ল্যাটিপাস, যেটাকে হংসচঞ্চু বলে, প্ল্যাটিপাস আর একটা ইচিডনা, এই দুটো, প্ল্যাটিপাস ইচিডনা, এই দুটো ডিম পারে। নেক্সট, অ্যানিলিডা রেচনাঙ্গনে এক্সক্রিটরি অর্গানকে, অ্যানিলিডা মানে কি, অঙ্গুরিমাল পেঁচানো এরকম থাকে না, কেঁচো জোক, এগুলো রেচনাঙ্গনে নেফ্রিডিয়া। তো ম্যালপিজিয়ান ইনসেক্টসের হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, আর মানুষের তো বৃক্ষ। তার মানে এক্সক্রিটরি অর্গানটা পড়তে হবে। এই যে এখানে সব আছে, মানে ম্যাথস। তারপরে অ্যাজ দ্য হুইল টার্নস নামক গ্রন্থের রচনা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে 2023-এরই, রঞ্জিত প্রতাপ, ওনার বইয়ের লেখা হচ্ছে অ্যাজ দ্য হুইল টার্নস। এটা মনে রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। আবার চন্দ্রযান 2 মহাকাশে নিয়ে গেছিল কে? GSLV Mark 3 2019-এ। তাহলে চন্দ্রযান 3 সেইটা কোন রকেট নিয়ে গেছে? পুরো পড়তে হবে। LVM3 মানে লঞ্চ ভেহিকেল Mark 3, চন্দ্রযান 3টাকে মহাকাশে কে নিয়েছে? LVM3, আর লঞ্চ ভেহিকেল Mark 3, এটা মনে রাখতে হবে। আর কবে গেছে? 14 জুলাই, হ্যাঁ 2023, 14 জুলাই রওনা দিয়েছে, আর ওখানে পৌঁছেছে হচ্ছে 23 আগস্ট 2023। তার জন্য 23 আগস্টকে আমরা বলে থাকি হচ্ছে ন্যাশনাল স্পেস ডে, ঘোষণা করা হয়েছে। আর যে পয়েন্টে ল্যান্ড করেছে চন্দ্রযান 3, সেটা শিবশক্তি পয়েন্ট। আর ফার্স্ট কান্ট্রি ইন্ডিয়া যে সাউথ পোলে প্রবেশ করেছে, চাঁদের সাউথ পোলে প্রবেশ করতে পেরেছে। এত ঠান্ডা, এত বরফে তার মধ্যে প্রবেশ করতে পেরেছে। সত্যি মানে ইসরোকে অনেক অনেক ধন্যবাদ জানায় সমস্ত মেম্বার, যারা চন্দ্রযান 3-র সাথে যুক্ত ছিলেন। আর 4th কান্ট্রি হিসাবে যে চাঁদে গেছে। আর এই তো, আর কি এই সম্পর্কে পড়তে হবে। শ্রীহরিকোটা থেকে লঞ্চ হয়, তোমরা সবাই জানো, অন্ধ্রপ্রদেশের। আর একটা কোয়েশ্চেন হলো এবার,
এবারে হচ্ছে কোন দেশ শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠন কর্মসূচিতে প্রথম সমর্থন করে? ঋণ পুনর্গঠন, লোন রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে শ্রীলঙ্কার অবস্থা তোমরা সবাই জানো, যা ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে সেটার জন্য ভারত তো সবাইকেই সাহায্য করে। নিশ্চয়ই সাহায্য করার পিছনে তো অনেক কারণ আছে, তোমরা জানোই, কেউ কাউকে এমনি এমনি সাহায্য করে না। কোন দেশকে হারিয়ে এশিয়ান গেমস 2023-এ ভারত পুরুষদের স্কোয়াশে স্বর্ণপদক জয় করেন? স্কোয়াশে কি স্বর্ণপদক জয় করেন? কাকে? পাকিস্তান, আমাদের যে রাইভাল যেটাকে বলা হয় পাকিস্তান, যেটাকে আমাদের চিরশত্রু বলে আমরা জানি, সেই পাকিস্তানকে হারিয়ে ভারত 2023 পুরুষদের স্কোয়াশে মানে ফার্স্ট হয়েছে। আর স্কোয়াশ একজন প্লেয়ারের নাম কি? সৌরভ ঘোষাল, স্কোয়াশ প্লেয়ার। লাস্ট কোয়েশ্চেন আছে, সেটা মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র নির্মাতা করণ জোহর কোন সম্মান পেয়েছেন? আমরা ইমার্জিং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড পেয়েছেন করণ জোহর, জানো যে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। এই হলো 100টা কোয়েশ্চেন, বুঝেছো? কতগুলো কোয়েশ্চেন, 100টা কোয়েশ্চেন করতে 1 ঘন্টার উপরে লেগে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি প্রথম মানে লং ভিডিও দিলাম কেন বলো তো? কারণ এটা যে প্র্যাকটিস সেট, আমি তো একবারে একটা টাইমে বসে আমি নিজেও করি, তারপরে সেটাকে করেছি। এটাকে ভেঙে ভেঙে দেওয়াটা আমার একটু কেমন মনে হলো, তার জন্য পুরোটাই দিলাম। তো এটা প্রথম আমি কোনো এরকম এত লং ভিডিও দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, কিংবা কিভাবে দিলে ভালো হয়। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো ধন্যবাদ। পরে আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। নেক্সট যদি তোমরা এভাবে বড় ভিডিও চাও তাহলে বড়ই দেবো, আর যদি চাও যে না ভেঙে ভেঙে দেবো অল্প করে, তাহলে অল্প করেই দেবো। থ্যাংক ইউ।